দর্শক, নির্বাচন কমিশনের একটা চিঠি, সেই চিঠি রীতিমতো সরকারের টনক নড়িয়ে দিয়েছে এবং সরকার সেই চিঠির ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এই পরিবেশ তৈরি হলো কেন? হাঁ ভোটের ক্যাম্পেইন নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থায় গেল কেন? আমরা সর্বশেষ গত রাতের যে তথ্য পেয়েছি সেই তথ্যে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশনের দেয়া চিঠির ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে এবং সংশ্লিষ্ট সরকারের সমস্ত দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যেন হ্যাঁ ভোটের ক্যাম্পেইন না করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলায় যে আইন, সেই আইনের ব্যত্যয় কি সরকারের উপদেষ্টাদের বেলায়, কিংবা সরকারে যারা রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিংবা প্রেস সেক্রেটারি, প্রেস উইং, সরকারে যারা কাজ করছেন তারা কি এই সরকারি কর্মকর্তা কর্মচারী রুলসের বাইরে অবস্থান করবেন? খুবই ইন্টারেস্টিং একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে, ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে কি আগামী গণভোট পুরোটাই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে? এরই মাঝে আমরা দেখেছি গত রাতে একটি খবর খুবই আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে এতদিন গণভোট বিষয়ে চুপ থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হঠাৎ করেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। তার মানে বিএনপি গণভোটে হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করলো, কিন্তু সেই ক্যাম্পেইনটা অ্যাকচুয়াল ক্যাম্পেইন নাকি লোক দেখানো একটা ঘোষণা? তাদের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছিল সেই সমালোচনার হাত থেকে বাঁচার একটা জাস্ট পদক্ষেপ, একটা ছোট্ট করে কৌশলের গুটি চেলে দেয়া হলো, এরপরে যেন কেউ সমালোচনা করতে না পারে। ভোটের দিন যা করার বিএনপি তাদের মতো করেই করবে। ব্যাপারটা কি তাই? চলুন, গণভোট নিয়ে যে ঝামেলাগুলো তৈরি হয়েছে, নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশনামা, প্রধান উপদেষ্টার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করা অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য, প্রথম আলোর রিপোর্ট, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে কি এন্ডিংয়ে পৌঁছা যায়, গণভোট ব্যাপারে আদতে কোন দিকে যাচ্ছে, সরকারের মন্ত্রণালয়গুলো কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে সেগুলোও কি অবৈধ হয়ে যাবে? থাকবেন সেই আলোচনায় পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। নির্বাচন কমিশনের একটা চিঠি, এর আগে পর্যন্ত ব্যাপারগুলো মৌখিকভাবে ছিল, কিন্তু মৌখিকভাবে থাকার পরে ব্যাপারটা একেবারে লিখিত পর্যায়ে এসেছে এবং গতকালকেও নির্বাচন কমিশন সানাউল্লাহ, গণমাধ্যমের এই রিপোর্টটা দেখে নিন, নির্বাচন কমিশন সানাউল্লাহ তিনি বলছেন সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনী প্রচার করতে পারবে না, অর্থাৎ আবারও রিমাইন্ডার দিয়েছেন। রিমাইন্ডারটা কখন দিচ্ছেন? যখন নির্বাচন কমিশন এই চিঠিটা ইস্যু করেছে। চিঠিটা দেখে নিন। সেই চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, বিষয় হলো 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত। সেখানে নির্বাচন কমিশন লিখছে, উপর্যুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-র বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে গণভোটে হ্যাঁয়ের পক্ষে বা নায়ের পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 অনুচ্ছেদ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখন এই যে চিঠিটা, এই চিঠিটা কোথায় কোথায় দেওয়া হয়েছে? আর ওই যে শাস্তির কথা বলা হয়েছে যে দণ্ডনীয় অপরাধ, সেখানে ন্যূনতম 1 বছরের জেল, সর্বোচ্চ 5 বছরের জেল এবং অর্থদণ্ডের কথাও বলা হয়েছে সেই অনুচ্ছেদে। এখন চিঠিটা কাদের বরাবর দেওয়া হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রাপক হিসেবে লেখা হয়েছে বিভাগীয় কমিশনার ঢাকা, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার
2 আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রিটার্নিং অফিসার। 3 জেলা প্রশাসক সকল ও রিটার্নিং অফিসার। এরপরে সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো যাদের কাছে প্রেরণ করেছে তারা হলেন মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, সিনিয়র সচিব, মন্ত্রণালয় বিভাগ সকল, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস অর্থাৎ আর্মিরাও এই কাজ করতে পারবে না, মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, পুলিশও এই কাজ করতে পারবে না, সচিব, আপন বিভাগ, জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন ঢাকা, সচিব, মন্ত্রণালয় বিভাগ সকল বিভাগের সচিব, সব সচিব, পরিচালক, মহাপরিচালক বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনটিএমসি, ডিজিএফআই, এনএসআই ঢাকা অর্থাৎ সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়েছে। অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা, মহাপরিচালক ডাক অধিদপ্তর ঢাকা, মহাপরিচালক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার সকল বিভাগীয় কমিশনার, 13 পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ সকল সিটি পুলিশের হেডকে দেওয়া হয়েছে, উপ পুলিশ পরিদর্শক সকল রেঞ্জকে দেওয়া হয়েছে, প্রকল্প পরিচালক আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা, যুগ্ম সচিব সকল, নির্বাচন কমিশন সচিবালয় শাখা। অর্থাৎ বাংলাদেশ সরকারের এমন কোনো শাখা, এমন কোনো দপ্তর নেই, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, আনসার, ভিডিবি, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই সবাইকে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা, সরকারি বেতনভোগী কেউ গণভোটের পক্ষে যে প্রচারণাগুলো এতদিন চালিয়েছেন সেই প্রচারণা চালাতে পারবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অর্থ, মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্নভাবে এই ব্যানার, ফেস্টুন, নির্বাচনের গাড়ি, টেলিভিশন অ্যাড, সংস্কৃতি মন্ত্রণালয়ের গান তৈরি করা, যেভাবে প্রধান উপদেষ্টার পেজ থেকে নানাভাবে এবং বিভিন্ন ব্যাংককে বাধ্য করা, সরকারি বেসরকারি ব্যাংককে বাধ্য করা, এই ব্যাপারগুলো যেগুলো করেছে সরকার এবং যে টাকাগুলো খরচ হয়েছে তার কি হবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। এদিকে প্রথম আলো একটা রিপোর্ট তৈরি করেছিল 25 জানুয়ারি। সেখানে অধ্যাপক আলী রিয়াজের সাক্ষাৎকার নিয়েছিল তারা। প্রথম আলো সেই রিপোর্টটা দেখে নিন। সেখানে আলী রিয়াজ বলেছিলেন, গণভোটে সরকার পক্ষ নিতে পারে, আইনি বাধা নেই। কি বলেছিলেন তিনি? তাকে প্রশ্ন করা হয়েছিল, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে সরকার একটি পক্ষ নিয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। সরকারের এই অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম আলোর এই প্রশ্নের উত্তরে আলী রিয়াজ বলেছিলেন, সরকারের অবস্থানটা খুব সুস্পষ্ট। প্রথমত, গণভোটে পক্ষ নেওয়ার ক্ষেত্রে সরকারের আইনগত কোনো বাধা নেই, যেটা নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে আরপিওতে এটা করা যাবে না। তারপরে তিনি কি বলছেন, এমনকি যারা এই নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও এটা স্বীকার করে নিচ্ছেন যে আইনি কোনো বাধা নেই। সংবিধান দেখুন, আরপিও দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ দেখুন, প্রজাতন্ত্রের কর্মচারীরা ভূমিকা নিতে পারবেন কিনা কিংবা সরকার পক্ষ নিতে পারবে কিনা তা নিয়ে কোথাও আইনি কোনো বাধা নেই। আন্তর্জাতিকভাবে দেখেন, সেখানেও নেই। তিনি এই কথা বলছেন। অথচ নির্বাচন কমিশন তার এই 25 তারিখের বক্তব্য, নির্বাচন কমিশন 30 তারিখে এসে চিঠি ইস্যু করেছে এবং সেই চিঠির প্রেক্ষাপটে সরকার তার কাজ করতে বাধ্য হচ্ছে। আলী রিয়াজ নৈতিক কথাও বলেছিলেন যে নৈতিকভাবেও এই সরকার বাধ্য। তিনি মানুষকে একটা ঘটিবুঝ দেওয়ার চেষ্টা করেছিলেন যে আইন, আরপিও কোথাও বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন 1972 সালের যে আরপিও অনুযায়ী যে নিয়ম 86 অনুচ্ছেদ এবং গণভোট সংক্রান্ত ধারা 21 এই দুটো উল্লেখ করে নির্বাচন কমিশন বলছে
বলছে এটা দণ্ডনীয় অপরাধ, এবং দণ্ডনীয় অপরাধ এটা সরকারও মেনে নিয়েছে। সরকার কিভাবে মেনে নিয়েছে চলুন বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখে নিন। বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে, হ্যাঁ না প্রচারণা নিয়ে ইসির নিষেধাজ্ঞা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ। অর্থাৎ ইসি যে নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞা জারি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অলরেডি তার অধীনস্থ সমস্ত বিভাগকে চিঠি দেয়া শুরু করেছে। কি বলছে এই খবরে? বলছে আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হাঁ বা নায়ের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানোর থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ সরকারও নির্বাচন কমিশনের এই যে চিঠি, সেই চিঠিটা মেনে নিয়েছে, সরকারও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এখন তাহলে কি হবে? সরকার যে ডিসি, ইওনো, এসপি, ওসি সহ বাংলাদেশ ব্যাংক সহ সমস্ত সেক্টরের, সরকারের সমস্ত সেক্টরকে মাঠে নামিয়েছিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য, সেই ক্যাম্পেইনের কি হবে? এতদিন যে ক্যাম্পেইন করা হলো সেই ক্যাম্পেইনকে অবৈধ কি ঘোষণা করা হবে না? এই ক্যাম্পেইন যাদের ইন্ধনে করা হয়েছে, যারা করিয়েছে, তাদের কি শাস্তির আওতায় আনা হবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এই যে নির্বাচন কমিশনের আদেশ সরকার মেনে নিল, এটাই সরকারের একটা নৈতিক পরাজয়। এখন প্রশ্ন আসছে, নির্বাচন কমিশন এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে গেল কেন? ইন্টারেস্টিংলি আপনারা হয়তো সবাই জানেন, সেটা হচ্ছে যে 29 জানুয়ারি নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন দেখা করেছেন। দেখা করে সংবাদ সম্মেলনে জাস্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই আমেরিকা কাজ করবে। কিন্তু পরক্ষণেই নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে আমেরিকা এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, আমেরিকা একজন পর্যবেক্ষকও পাঠাচ্ছে না। তাহলে এই যে নির্বাচন কমিশনের অফিসিয়াল স্ট্যান্ড, তার আগের দিন আমরা নির্বাচন কমিশনারদের এই ব্যাপারে কথা বলতে শুনেছিলাম। কথা কি বলেছিলেন? একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে নির্বাচনের কাজে যারা সংশ্লিষ্ট তারা গণভোটের পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পেইন করতে পারবেন না। এরপরে আমরা দেখলাম যে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এরপরে 29 তারিখে সাক্ষাৎ হলো, 30 তারিখে নির্বাচন কমিশন এই চিঠি ইস্যু করলো যে হ্যাঁ না কোনো পক্ষে কেউ কাজ করতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। দর্শক, একটু কি মেলানো যায়? এই যে ইসি এই যে স্ট্যান্ডটা নিল, এই স্ট্যান্ডটা কি আমেরিকার কোনো সিগনালে? মার্কিন রাষ্ট্রদূত কি ইসি প্রধান নির্বাচন কমিশনারকে কোনো মন্ত্র পড়লেন কিংবা কানে কানে কোনো মন্ত্র দিলেন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো ভবিষ্যতে বড় ধরনের আইনের ব্যত্যয় হিসেবে দেখা যাবে কিংবা ভবিষ্যতে এগুলো বিচারের মুখোমুখি হতে পারে? যে ভোটকে সরাসরি প্রভাবিত করা, এই যে ভোটকে প্রভাবিত করার অভিযোগ আমরা সব থেকে বেশি করি আওয়ামী লীগ সরকারের উপরে এবং শেখ হাসিনার উপরে, সেই একইভাবে যদি ভোটকে প্রভাবিত করে বর্তমান সরকার, যে সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে বলে কথা দিয়েছে, তাহলে ব্যাপারটা ওই যে লাউ সেই কদুই হয়ে যায়। এখন প্রফেসর আলী রিয়াজরা যে ফতোয়া দিচ্ছিলেন, জাতির কাছে যে ফতোয়াগুলো পেশ করছিলেন, এবং সরকারের পক্ষ থেকে, সরকারের প্রেস উইং থেকে শুরু করে সবাই যেভাবে বলছিলেন যে কোনো সমস্যা নেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করতে, নির্বাচন কমিশনের এই চিঠি সব কিছু থামিয়ে দিল। এখন তাহলে সরকার কি করবে? সরকার এতদিন যা করেছে সেগুলো কি আইনের ব্যত্যয় হিসেবে নির্বাচনের ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নাম্বার 1। নাম্বার 2, এখন সরকার চুপ থাকবে নাকি যে পর্যায়ে যে কার্যক্রমগুলো চালাচ্ছিল বিভিন্ন মন্ত্রণালয় সেগুলো চলতে থাকবে? আমরা দেখেছি
প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে বেশ কিছু গান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত বেশ কিছু গান, বিভিন্ন অঞ্চল ভিত্তিক গান তৈরি করা হয়েছে, যেখানে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করা হচ্ছে। হ্যাঁ ভোটের ক্যাম্পেইন প্রধান উপদেষ্টার পেজ থেকে এবং মন্ত্রণালয়ের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই ব্যানারে এইটা করা হচ্ছে। এগুলো কি থামিয়ে দেওয়া হবে? এগুলো কি প্রধান উপদেষ্টার পেজ থেকে নামিয়ে ফেলা হবে? এই যে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন 46 কোটি টাকা বরাদ্দ দিল, এই টাকার কি হবে? এই টাকার হিসাব দেবে কে? কারণ এই টাকাগুলো তো হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্যই ব্যবহার করার কথা ছিল এবং ব্যবহার করা হয়েছেও। বেশ কিছু ব্যাপার তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে মন্ত্রণালয় শুধুমাত্র গণভোটের সচেতনতা তৈরি করতে পারবে। গণভোট ব্যাপারে মানুষকে প্রশিক্ষণ দেয়া কিংবা মানুষকে সচেতন করা, গণভোট কি, ওখানে কি লেখা থাকবে, মানে এর সুফল কুফল অনেক কিছুই বলতে পারবে, কিন্তু এমন কোনো কথা বলতে পারবে না যাতে জনগণকে ডিরেক্টলি ইনডিরেক্টলি বলা হয় যে আপনি হ্যাঁতে ভোট দেন কিংবা নাতে ভোট দেন। তাহলে কি সরকার সত্যিই বিপাকে পড়ে গেল? বিশেষ করে গত রাতে যে খবরটা এসেছে, মন্ত্রিপরিষদ বিভাগের যে খবর, যেটা বাংলা ট্রিবিউন নিশ্চিত করেছে, মন্ত্রিপরিষদ বিভাগ সমস্ত দপ্তরে চিঠি ইস্যু করেছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মেসেজ দিচ্ছে। দর্শক, এর পরবর্তীতে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের